ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম শফি। এই তো আতিকুর, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম জিম। ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। ওয়ালাইকুম আসসালাম। 2 মিনিট সময় নিচ্ছি, আজান তো শেষ হোক, সবাই আস্তে আস্তে আসুক। ওয়ালাইকুম আসসালাম আকিবুল। ওয়ালাইকুম আসসালাম তানিয়া। আচ্ছা, আমি এখন যে গ্রুপটাতে ক্লাস নিচ্ছি এটা কোন গ্রুপটা? এটা কি মাস্টার বেচ যে গ্রুপটা, এটা নাকি সেকেন্ড বেচ? একটু আমাকে বলো তো, মানে এটা কোন গ্রুপটা, ফার্স্ট বেচের গ্রুপটা নাকি হচ্ছে সেকেন্ড বেচের গ্রুপটা? মাস্টার বেচ, ওকে। আচ্ছা দেখো, তাহলে শুরু করতেছি। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CN H2N প্লাস হচ্ছে 2, অর্থাৎ সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ডে থাকবে। তাহলে আমরা শুরু করবো হচ্ছে তার সাধারণ ধর্ম দিয়ে। কি ধর্ম দিয়ে? সাধারণ ধর্ম দিয়ে। অ্যালকেনের সাধারণ ধর্ম কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালকেন sp3 সংকরিত। কেমনে বুঝলাম sp3 সংকরিত? দেখো, আমি যদি একটা অ্যালকেন নিই, যেমন হচ্ছে CH4, এটা একটা অ্যালকেন, তাহলে এটা হচ্ছে কি সবগুলো সিঙ্গেল বন্ডে আছে। তাহলে সিঙ্গেল বন্ড যেগুলো আছে সবগুলো হচ্ছে কি sp3 সংকরিত। কার্বন সিঙ্গেল বন্ড থাকলে হচ্ছে sp3 সংকরিত, কার্বন ডাবল বন্ডে থাকলে হচ্ছে sp2, আর যদি ট্রিপল বন্ডে থাকে তাহলে হচ্ছে sp সংকরিত। তাহলে কার্বন হচ্ছে sp3 সংকরিত। তাহলে sp3 এর মধ্যে আমি যদি s আর p এর অনুপাত করি, s হচ্ছে p করি, ঠিক আছে, s/p যদি করি তাহলে অনুপাতটা কত আসবে? অনুপাতটা আসবে হচ্ছে 1 হচ্ছে কত, 3 আসবে, অর্থাৎ p এর অনুপাতটা বেশি। আচ্ছা আমাকে বলো তো, যে s অরবিটাল আর p অরবিটাল এই দুইটার মধ্যে কোনটার আকার বড়? s অরবিটাল এবং p অরবিটাল এই দুইটার মধ্যে কোনটার আকার বড়? s অরবিটালের আকার বড় নাকি p অরবিটালের আকার বড়? s অরবিটালের আকার বড় নাকি p অরবিটালের আকার বড়? গুড, p, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন চিন্তা করে দেখো, আমরা যদি বলি যে s অরবিটালের তুলনায় যদি p অরবিটালের আকার যদি বড় হয়, তাহলে চিন্তা করে দেখো, আমি যদি এই দুইটাকে, তাহলে p অরবিটাল অনুপাতটা এখানে অনেক বেশি, 3টা, তার মানে হচ্ছে বড় আকৃতির অরবিটাল নিয়ে হচ্ছে আমি কি করলাম, sp3 সংকরণটা করলাম। তাহলে sp3 হাইব্রিড যে অরবিটাল হবে তার আকারও কি হবে, বড় হবে। তাহলে আমরা যেহেতু যেহেতু বড় আকৃতির
বড় আকৃতির পি অরবিটাল অনুপাতে অনুপাতে বেশি। এখন বড় জিনিস নিয়ে যদি তুমি কি করলা, হাইব্রিডাইজেশন করলা, তাহলে তো হাইব্রিড যে অরবিটালটা তৈরি হবে সেটা কি হবে, বড় হবে। সো পি অরবিটাল অনুপাতে বেশি, তাই sp3 হাইব্রিড অরবিটালের আকার বড়। আচ্ছা, এখন আকার বড় হইলে সুবিধাটা কোন জায়গায়, অসুবিধাটা কোন জায়গায়? দেখ, আমি যদি হাইব্রিড অরবিটাল চিন্তা করি, ধরো এটা sp3 হাইব্রিড অরবিটাল একটা নিলাম, এটা একটা পার্ট নিলাম, আবার আরেকটা এরকম লোব নিলাম হচ্ছে কি ধরো sp3 হাইব্রিড অরবিটাল। তাহলে এখানে যদি আমার সেন্টার পরমাণুটা থাকে, ধরো আমি কার্বন ধরলাম, তাহলে এই কার্বন কার্বন বন্ধন দূরত্বটা কি হবে? যদি বড় আকৃতির হাইব্রিড অরবিটাল দিয়ে তুমি কি করো, সংকরণটা করো, তাহলে একাধিক সংকর অরবিটাল যখন কাছাকাছি আসবে তখন তাদের যে সেন্টার অবস্থাটা অর্থাৎ নিউক্লিয়াস যেটা থাকবে বা কার্বন কার্বন মানে কেন্দ্রটা যেটা থাকবে, কেন্দ্র কেন্দ্রের দূরত্ব কি হবে, অনেক বেশি হবে। কথা ক্লিয়ার? তার মানে হচ্ছে, আশা রেখে বুঝতে পারছো, তার মানে কি হচ্ছে, ফলে অ্যালকেনে কার্বন কার্বন দূরত্ব সবচেয়ে বেশি, অ্যালকেনে কার্বন কার্বন দূরত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। অর্থাৎ আমি যদি ধরি যে এটা হচ্ছে একটা কার্বন, ঠিক আছে, আর এটা হচ্ছে আরেকটা কার্বন, তাহলে এই কার্বন থেকে এই কার্বনের যে ডিস্টেন্সটা আসছে, এই কার্বন থেকে এই কার্বনের যে ডিস্টেন্সটা সেটা হবে 0.154 ন্যানোমিটার, অর্থাৎ অনেকটাই বেশি। অ্যালকিন বা হচ্ছে অ্যালকাইন তুলনায় যদি দেখো তাহলে তার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে অনেকটা বেশি হবে। এবং মেইন রিজন হচ্ছে কি, এখানে অ্যালকেন গুলো হচ্ছে sp3 সংকর অরবিটাল, এবং তার মধ্যে হচ্ছে কি পি অরবিটালটা হচ্ছে কি আকারে বড়। তাহলে ফার্স্ট কন্ডিশন আমাদের চলে আসলো যে এটা হচ্ছে কি যে অ্যালকেনের sp3 সংকরের কারণে কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স বেশি থাকে। এটা হচ্ছে একটা। এখানে কোনো কোয়েশ্চেন তো আশা রেখেই থাকার কথা না। সেকেন্ড পয়েন্টে আমরা যাবো, সাধারণ ধর্ম নিয়ে আমরা কথা বলতেছি, তাহলে একটা ধর্ম নিয়ে আমরা কথা বললাম। তো সেকেন্ড পয়েন্টে আমরা যাবো। সেকেন্ড পয়েন্টে আমরা বলতেছি যে সরল সরল অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক শাখান্বিত অ্যালকেনের তুলনায় বেশি। সরল যে অ্যালকেন থাকবে 1 2 3 4 এই যে 5টা, এটার যে গলনাঙ্কটা থাকবে, স্ফুটনাঙ্ক থাকবে, সেটা হচ্ছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা হচ্ছে কত, 38 ডিগ্রি। স্ফুটনাঙ্ক যেটা যদি হয় 38 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা যদি আমি একটা শাখা তৈরি করি, যেরকম হচ্ছে 4 কার্বনের 1 2 এটা, তাহলে এটা আরো কমে যাবে, সেটা হবে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটা যদি আরো শাখা তৈরি করি, অর্থাৎ যদি এইরকম করি, তার মানে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত কমে যাবে, দেখো কত ডিগ্রিতে চলে আসলো, প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসলো। ওয়ালাইকুম আসসালাম মারিয়া করিমা, তোমার অনেকদিন পরে দেখলাম। তাহলে দেখো আমরা বলতেছি কি যে সরল অ্যালকেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক শাখান্বিত অ্যালকেনের তুলনায় বেশি হবে। এটা হচ্ছে কি সরল অ্যালকেন, এটা হচ্ছে কি সরল অ্যালকেন, এটা হচ্ছে কি শাখাযুক্ত। তাহলে দেখো এটাতে একটা শাখা, এটাতে শাখা কয়টা, যে এটা একটা শাখা, আর এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 3 নম্বর যদি যায়, 3 নম্বর শাখা তো অনেক বেশি, মানে দুইটা শাখা হয়েছে। একটা শাখার কারণে স্ফুটনাঙ্ক আমার কতটুকু নেমে আসলো, 38 ডিগ্রি থেকে 28 ডিগ্রিতে নেমে আসলো। আর আমি যখন শাখা আরেকটা বাড়ালাম, সেটার কতটুকু চলে আসলো, 10 ডিগ্রিতে চলে আসলো, মানে 38 ডিগ্রি নেমে দেখো 10 ডিগ্রিতে চলে আসলো। ঠিক আছে, তার মানে সে সরল অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক শাখান্বিত অ্যালকেনের তুলনায় কি হবে, বেশি হবে। এখন রিজন, এখন তাহলে কেন এরকম হচ্ছে দেখো, তাহলে আমরা যদি বলি যে আমাদের কাছে এটা আছে, ধরো CH3 CH2 CH2 CH3 এটা আছে। আচ্ছা, এখন চিন্তা করি এটা দিয়ে আমি একটা শাখা যদি করি, ধরো এটাকে শাখা করলাম, ঠিক আছে। এখন আমাকে বলো তো যে এটার যে আয়তনটা হবে, অর্থাৎ 1 নম্বরের যে আয়তনটা হবে 2 নম্বর আয়তন তুলনায় বেশি হবে নাকি কম হবে, কোনটার আয়তনে বেশি হবে, 1 নম্বর আয়তন বেশি নাকি 2 নম্বর আয়তনে বেশি? ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ ফারুক, আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা, তাহলে দেখো 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে ফাহিমা কই, ফাহিমা আসেন যে,
তাহলে 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে কোনটার আয়তনে বেশি হবে, কোনটা জায়গা বেশি দখল করবে, 1 নম্বর নাকি 2 নম্বর? গুড। তাহলে 1 নম্বরে হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে কি আয়তন বেশি, 1 নম্বর হচ্ছে কি আয়তন বেশি, আর এটা হচ্ছে কি আয়তন কম, এটা হচ্ছে কি আয়তন কম। ঠিক আছে, আমি যদি আরো শাখা তৈরি করতাম তাহলে আয়তন কি হতো, আরো কমে যেত। ঠিক আছে, তাহলে এখন ধরো আমি যদি এটাকে ধরি, অর্থাৎ এটা এই যে অণুটা, এই যে অণুটা, তাহলে এটা হচ্ছে তার আদার্স যে অণুগুলো থাকবে, অর্থাৎ অন্যান্য যে অণুগুলো থাকবে তাদের সাথে হচ্ছে কি সহজে আন্তঃআণবিক আকর্ষণ তৈরি করতে পারবে। ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে আমি তাকে দেখি এটা আয়তন কমে যাওয়া হচ্ছে কি অন্যান্য অণু থেকে। ধরো আমি এখানে ধরলাম হচ্ছে এখানে একটা অণু আছে, এ অণু আছে, এটা বি অণু আছে, তাহলে এটা যতটুকু মানে যেহেতু এটার আয়তন বেশি তার মানে এটার কাছাকাছি মানে এ অণু বা বি অণুর কাছাকাছি যাবে। কিন্তু এটার যদি আয়তন কমে যায়, এটার যদি আয়তন কমে যায় তাহলে কি হবে, এ থেকে আমি এটাকে এখানে ফিক্স রাখলাম, বিটাকে এখানে ফিক্স রাখলাম, তাহলে দেখো আন্তঃআণবিক ডিসটেন্স কমে গেছে, বেড়ে গেছে না? আন্তঃআণবিক এটা একটা অণু, এটা একটা অণু, তাহলে এই অণুগুলোর মধ্যে কি হলো আন্তঃআণবিক যে ডিসটেন্সটা সেটা কি হয়ে গেল, বেড়ে গেল না? ওয়ালাইকুম আসসালাম। আন্তঃআণবিক যে ডিসটেন্সটা আছে সেটা কি হয়ে গেল, বেড়ে গেল। আমি কথাটা বুঝতে পারলাম? অর্থাৎ যখন তুমি শাখা তৈরি করবা তাহলে হচ্ছে কি আন্তঃআণবিক দূরত্বটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, অর্থাৎ একটা অণুর সাথে আরেকটা অণুর দূরত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তাহলে দেখো আমরা বলতে পারি সেকেন্ড পয়েন্টে, আমরা থার্ড পয়েন্ট আমরা বলি, তাহলে আমরা কি বলতেছি, শাখান্বিত হলে আয়তন কমে যায় এবং আন্তঃআণবিক দূরত্ব কমে যায়। আচ্ছা, আন্তঃআণবিক দূরত্ব যদি কমে যায়, আন্তঃআণবিক দূরত্ব কমে গেলে ঝামেলাটা কি হবে, আন্তঃআণবিক দূরত্ব যদি কমে যায়, আন্তঃআণবিক দূরত্ব কমলে কি হবে, আকর্ষণ কমে যাবে না? মানে হচ্ছে কি আমি এটা একটা অণু ধরলাম, বি ধরলাম, সি ধরলাম, তাদের মধ্যে ডিস্টেন্স বেশি চলে আসে, মানে ডিস্টেন্সটা যদি কি হয়ে যাচ্ছে, আন্তঃআণবিক দূরত্বটা কি হচ্ছে, কমে যাচ্ছে। সরি, আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে কেন, বেড়ে যাবে। আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, আন্তঃআণবিক দূরত্ব যদি বেড়ে যায় অর্থাৎ এটা থেকে একটা ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে আকর্ষণটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাওয়ায় আয়তন, এটা ঠিক ছিল, আয়তন কমে যায়, আর হচ্ছে কি এটা কি হবে, বেড়ে যায়। আচ্ছা, তাহলে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাওয়ায় কি হবে, তাহলে এই অণুর সাথে এই অণুর মানে এর সাথে এটার যে আকর্ষণ যদি দূরত্ব বেড়ে যায় তাহলে আকর্ষণ কি হবে, কমে যাবে, বেড়ে যাবে আন্তঃআণবিক আকর্ষণ, আণবিক আকর্ষণ কি হবে, কমে যাবে, আকর্ষণ কমে যাবে। আচ্ছা, এখন চিন্তা করে দেখো এদের মধ্যে যদি কোনো বন্ড না থাকে, এদের মধ্যে যদি কোনো বন্ড না থাকে তাহলে আলটিমেট হচ্ছে এই বন্ড ভাঙার জন্য আমার কোনো শক্তি ব্যয় করতে হবে না। তার মানে হচ্ছে কি দাঁড়ায় যে তাদের মধ্যে বন্ড ভাঙার জন্য যেহেতু শক্তি আমার লাগতেছে না, তার মানে কম তাপমাত্রায় হচ্ছে তাদের বন্ডগুলা খুব সহজে ডেসপারেট করা যাবে, সব সহজে ডিসক্রিট করা যাবে বা হচ্ছে আলাদা করা যাবে। যদি করা যায় তাহলে আমি কি করতে পারবো, তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে, কমে যাবে। আমি কথাটা বুঝতে পারলাম? ফলে আন্তঃআণবিক আকর্ষণ কমে যাওয়াতে কি হবে, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। ঠিক আছে, ফলে কি হবে, ওয়ালাইকুম আসসালাম সোনা, ফাহিমা আসছো, গুড, সমস্যা নাই। আচ্ছা, ফলে কি হবে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হচ্ছে, কমে যাবে। যদি আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায় তাহলে কি হবে, আন্তঃআণবিক আকর্ষণ কমে যাবে, ফলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে, কমে যাবে। ওকে, অনেকে এই গ্রুপে নাই, কেন নাই, লিংক তো দেওয়া ছিল। আচ্ছা, তারা জয়েন হতে পারতেছে না, আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো? তার মানে হচ্ছে, তার মানে আমরা কি কি লিখতে পারি, তার মানে আমরা বলতে পারি যে সরল মানে সরল যে শিকলটা থাকবে তার তুলনায় হচ্ছে শাখান্বিত যে শিকলটা থাকবে সেটা হচ্ছে কি হবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আচ্ছা, এখন তাহলে আমাকে বলো, তাহলে
আমাকে বলো, কোয়েশ্চেন যদি বলি যে জ্বালানি হিসেবে কোনটি ভালো, জ্বালানি হিসেবে কোনটি ভালো? 1 শাখান্বিত, 2 সরল যৌগ। জ্বালানি হিসেবে কোনটা ভালো হবে, 1 নাকি 2? জ্বালানি হিসেবে কোনটা ভালো? আচ্ছা, আয়তন কমলে দূরত্ব কেমনে পারে? আয়তন কমলে দূরত্ব বাড়বে না? যেমন হচ্ছে ধরো আমার কাছে এ দেয়া ছিল, ঠিক আছে? আচ্ছা আমি দেখাই, আমাদের কাছে দেখো CH3 দেয়া ছিল, CH2 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 CH3 এরকম একটা দেয়া ছিল, ঠিক আছে? এখন আমি এটাকে শাখা তৈরি করলাম, তাহলে 1 2 3 4 5, তার মানে হচ্ছে 4 কার্বন একটা শাখা তৈরি করে, মানে 4 কার্বন দিয়ে একটা যৌগ তৈরি করি, তাহলে 1 2 3 4 5। তাহলে দেখো এটার যে ডিসটেন্স এবং এটার যে ডিসটেন্স অনেকটাই কিন্তু কি হয়েছে, কমে গেছে না? এখন আমি এখানে একটা অণু রাখলাম, ধরো এ, এখানে একটা অণু রাখলাম হচ্ছে বি, এখানে একটা অণু রাখলাম এ, এখানে একটা অণু রাখলাম বি, সেম ডিসটেন্স, এ এবং বি কে সেম ডিসটেন্স রাখলাম, ঠিক আছে? এখন দেখো এটা থেকে এটার দূরত্ব বেশি নাকি এটা থেকে এটার দূরত্ব বেশি? আমাকে বোঝাও তো, যে আয়তন যদি কমে যায় তাহলে দূরত্ব কেন বাড়বে না? আয়তন যদি কমে যায় দূরত্ব কেন বাড়বে না? আয়তন যদি কমে যায় দূরত্ব কেন বাড়বে না? গুড, দারুণ। তাহলে জ্বালানি হিসেবে কোনটা ভালো? শাখান্বিতটা ভালো। কারণ শাখান্বিতটা কেন ভালো? কারণ শাখান্বিত হচ্ছে কি গলনাঙ্ক স্ফুটন কম, তাড়াতাড়ি জ্বলবে এবং সেখান থেকে হচ্ছে আমি জ্বালানি ভালো পাবো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট আমাদের শেষ। 4 নম্বর পয়েন্ট, সাধারণ ধর্মের 4 নম্বর পয়েন্ট আমরা যাব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যেহেতু অ্যালকেন সিগমা বন্ধন দ্বারা গঠিত, তাই এই বন্ধন শক্তিশালী। তাই অ্যালকেন হচ্ছে কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এই অবস্থাকে প্যারাফিন বলে, এই অবস্থাকে প্যারাফিন বলে, প্যারাফিন বলে। 5 নম্বর পয়েন্টে যদি আমরা বলি, এদের আপেক্ষিক গুরুত্ব, এদের আপেক্ষিক গুরুত্ব গুরুত্ব 1 এর চেয়ে কম। পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, তাহলে 1 এর চেয়ে কম, তাই পানিতে ভাসে। তাই হচ্ছে কি পানিতে ভাসে। স্ক্রিনশট নেওয়া হলে বলবা, স্ক্রিনশট নেওয়া হলে বলবা। স্ক্রিনশট নেওয়া হলে বলবা। না সমস্যা নাই, লেট করলে সমস্যা নেই। সবার স্ক্রিনশট নেওয়া হলে বলবা। ওকে, আচ্ছা তাহলে আসো প্রস্তুতির কথা যদি আমরা বলি, যে অ্যালকেনকে প্রস্তুতি করা যায় কিভাবে, তাহলে 1 নম্বর হচ্ছে আমরা ডিকার্বক্সিলেশন, এটাকে বলা হয় কার্বক্সি তেজন এবং উডস বিক্রিয়া, এটাকে এইভাবে লেখা হয় উডস বিক্রিয়া, ঠিক আছে? ডিকার্বক্সিলেশনকে বলা হয় কার্বক্সি তেজন,
আচ্ছা, সরি ফর লেট। দেখো ডিকার্বক্সিলেশন বা হচ্ছে কার্বক্সি তেজন বিক্রিয়া এবং হচ্ছে কি উডস বিক্রিয়া, ঠিক আছে? অনেকের অ্যাপ্রুভ ছিল না, তো আমি হচ্ছে অ্যাপ্রুভ করে দিলাম। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে? তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সংজ্ঞাটা দেখে নিই, তাহলে বিষয়টা ভালো হবে। ডিকার্বক্সিলেশন বা কার্বক্সি তেজন। কার্বক্সি তেজন, তেজন শব্দের মানে হচ্ছে বের করে দেওয়া। তেজন মানে হচ্ছে বের করে দেওয়া। আর কি বের করে দেওয়া? কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। তাহলে দেখো আমরা বলতে পারি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি হতে পারে। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সংকেত হচ্ছে NaOH কে বলা হয় সোডার উপাদান, আর লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করে কি করব? উত্তপ্ত করে আমরা কি করতে পারি? কার্বক্সিলিক অ্যাসিড মূলককে কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের করে দেওয়া। আমরা তো বলছি কার্বক্সি তেজন, বের করে দেওয়াকে ডিকার্বক্সিলেশন বলে। এটা একটু তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম ইমান। তাহলে ডিকার্বক্সিলেশন কি? ডি মানে হচ্ছে নাই, ডি শব্দের মানে হচ্ছে নাই। কি নাই? কার্বক্সি মানে হচ্ছে কার্বন অক্সিজেন সমৃদ্ধ যৌগ, মানে কার্বন ডাইঅক্সাইড। লেশন হচ্ছে প্রক্রিয়া। ডিকার্বক্সিলেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া হচ্ছে কি কার্বক্সিলিক লবণ থেকে বা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলককে কি হিসেবে বের করে দেব? কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের করে দেব। সেটাকে বলা হবে কি ডিকার্বক্সিলেশন। আচ্ছা দেখো আমি উপরে উদাহরণ দিচ্ছি। RCOONA, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তার সাথে কি নেব? সোডা লাইম নেব। তো সোডা লাইমের মধ্যে NaOH বিক্রিয়া করবে, ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি বের করে দেব? দেখো আমরা কি বলছি? কার্বক্সিলিক অ্যাসিড মূলককে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড মূলক হচ্ছে এতটুকু পর্যন্ত। এই মূলককে কি হিসেবে বের করে দেব? কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের করে দেব। তাহলে আগে তার বের করি। তাহলে এখান থেকে H বাদে এতটুকু অংশ পর্যন্ত নেই, তাহলে তৈরি হবে Na2CO3 প্লাস। তাহলে বাকি থাকে কি? R আর H, তার মানে হচ্ছে RH। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা অ্যালকেন তৈরির বিক্রিয়া। ভ্রমণটা এত দাঁড়াচ্ছে। তাহলে এটা হচ্ছে কি অ্যালকেন তৈরি বিক্রিয়া। আচ্ছা, মানে হচ্ছে RCOONA প্লাস হচ্ছে NaOH যদি আমি নেই, তাহলে কি হবে? এই যে এখান থেকে এতটুকু অংশ পর্যন্ত আমি বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে কি হবে? Na কয়টা? 2টা। তাহলে Na2, C কয়টা? 1টা, O কয়টা? 1 2 3, তার মানে CO3 প্লাস বাকি আছে কি? RH। তাহলে এটা হচ্ছে আমরা যে প্রিপারেশন করতেছি সেই প্রিপারেশন হচ্ছে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। এটা হচ্ছে কি অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। ওকে, আচ্ছা তাহলে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি? CH3COONA প্লাস হচ্ছে NaOH, সোডা লাইম নিলাম, ঠিক আছে? তাহলে কি তৈরি হবে? দেখো এতটুকু অংশ পর্যন্ত হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাদ যদি দেয় তাহলে CH3H মানে হচ্ছে CH4 তৈরি হবে প্লাস Na2CO3। তাহলে বলতে পারো যে আমরা তো বলছি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অর্থাৎ Na2CO3 কে যদি তাপ দাও তাহলে আলটিমেট এখান থেকে কি চলে যাবে? Na2O আর হচ্ছে CO2 টা বের হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখে নিলাম। আমরা যদি আরেকটা দেখি CH3CH2COONA প্লাস NaOH দিলাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই এতটুকু অংশ কি হয়ে যাবে? বাদ চলে যাবে। তাহলে থাকবে কি CH3CH2CH3 মানে CH3
CH3 প্লাস হচ্ছে Na2CO3। তাহলে এটাকে বলা হচ্ছে গুড, তাহলে এটাকে বলা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বুঝতে পারছো? থ্রি সি একটা করেন, বুঝি নাই, 3 কার্বনের কথা হয়েছে। বুঝতে পারছো কিনা? কার কোনো কোয়েশ্চেন? মানে 3 কার্বন যদি নেই, এই যে এরকম যদি নেই, প্লাস হচ্ছে কি NaOH নিলাম, তাহলে কি হবে, এই এতটুকু অংশ বাদ চলে যাবে। মানে মনে রাখবো হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিডের যে অংশটা সেটা সম্পূর্ণ চলে যাবে, আর এখানে জাস্ট হচ্ছে এখান থেকে এইচটা যুক্ত হবে, তাহলে তৈরি হবে এরকম CH3 প্লাস Na2CO3। আশা রাখি বুঝতে পারছো, খুবই সিম্পল একটা রিঅ্যাকশন। আচ্ছা, তো এখন আমরা যাবো হচ্ছে উডস বিক্রিয়াতে। উডস বিক্রিয়া, তাহলে উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটার নাম তো অ্যালকাইল, আমরা গত ক্লাসে বলছি, এক্স মানে হচ্ছে হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ধাতব সোডিয়ামের সাথে কোন দ্রবণে নেব, শুষ্ক ইথারীয় দ্রবণ নেব, কারণ সোডিয়াম খুব রিয়েক্টিভ, তো তাহলে সোডিয়ামের সাথে হচ্ছে জলীয় বাষ্প নেওয়া যাবে না, জলীয় বাষ্প যাতে না থাকে সেই ইনসিউরিটি দিতে হবে। এই কারণে হচ্ছে সোডিয়ামকে শুষ্ক ইথারীয় দ্রবণে যদি আমি নেই, তাহলে এখানে সবকিছু হচ্ছে কি দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি আর বন্ড এক্স প্লাস হচ্ছে 2Na প্লাস হচ্ছে আর বন্ড এক্স। অর্থাৎ একই জাতীয় জিনিস আমাকে কয়বার নিছি, 2বার নিছি। নিলে কি হবে, সোডিয়াম গুলা সমস্ত হেলোজেন গুলাকে নিয়ে যাবে। তাহলে সোডিয়াম আছে কয়টা, 2টা, তার মানে এক্স নিবে কয়টা, 2টা, প্লাস তাহলে আর বন্ড আর, তাহলে কি তৈরি হবে, আর বন্ড আর, অর্থাৎ আর বন্ড আর তৈরি হবে। এটা হচ্ছে উডস বিক্রিয়া। তাহলে আমরা সংখ্যাটা লিখে ফেলি, অর্থাৎ এখান থেকে যদি দ্বিগুণ করে নিই, তাহলে তৈরি হবে আর বন্ড আর প্লাস হচ্ছে 2NaX। এটাকে আমরা এখানে ভেঙে লিখছি। ওকে, আচ্ছা, দেখো, তাহলে আমরা বলতে পারি এটা কি অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডকে কার সাথে, ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারীয় দ্রবণে মিশ্রিত করা হলে, দেখো এখানে যে আর ছিল এটা কয় কার্বনে ছিল, একটা আর ছিল, কিন্তু আর এর সংখ্যা কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। মিশ্রিত করে, তাহলে অ্যালকেন যদি বলি, তাহলে এই অ্যালকেনের তুলনায় এই অ্যালকেন হচ্ছে উচ্চমানের অ্যালকেন, কারণ এখানে আর বন্ড এক্স শুধু একটা আর ছিল, কিন্তু এখানে আর কয়টা, 2টা। তাহলে মিশ্রিত করে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করার বিক্রিয়াকে আমরা এক্সাম্পল দেব, বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলে। উডস বিক্রিয়া বলে। জাস্ট এতটুকু তুলে নাও। গুড, আচ্ছা, আমরা উডস বিক্রিয়াটা বলবো, ঠিক আছে? তাকে এটা তুলে নাও। না হলে বলো, হয়েছে? তোলা হয়েছে? আচ্ছা, গুড। তাহলে দেখো, এটা যদি আমি আরো ডিটেলস বলি, এক্সাম্পল দিই,
এক্সাম্পলে যাই, বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা নিচ্ছি CH3I প্লাস সোডিয়াম, নিচ্ছি শুষ্ক ইথার, দ্রবণটা কি শুষ্ক ইথারের। তাহলে আমরা বলতেছি CH3I প্লাস হচ্ছে Na প্লাস হচ্ছে CH3I নিলাম। তাহলে দেখো Na কয়টা নিলাম, দুইটা নিলাম। তাহলে এখানে যৌগটা কয় কার্বনের, মানে এখানে যে জৈব যৌগটা আমরা নিচ্ছি যে কোনো ভাবে বলো এগুলো কি এক কার্বনের যৌগ না। তাহলে এখন আমি কি করতেছি, সোডিয়াম যা আছে সোডিয়াম কি করবো সমস্ত হ্যালাইড কিনে যাবে। তাহলে হ্যালাইড আছে দুইটা, তাহলে দুইটা হ্যালাইড কিনে যাবে, তাহলে 2NaI। বাকি আছে কি CH3 আর CH3, তাহলে তৈরি হবে CH3 বন্ড হচ্ছে CH3, অর্থাৎ এখানে 2 গুণ করে দিতে হবে। তার মানে কি হচ্ছে CH3 প্লাস হচ্ছে 2NaI। তাহলে এটার দিকে তাকায় দেখো, এটাতে কয় কার্বনের যৌগ ছিল, এক কার্বনের যৌগ ছিল, মূল যৌগটা যেটা, ঠিক আছে। দ্বিগুণ নিছি, কিন্তু দ্বিগুণ নিলে তো আমি এক কার্বনের দ্বিগুণ নিছি। তাহলে আমরা কি করছি, এক কার্বনের যৌগ নিছি, কিন্তু এই যৌগটা তৈরি করছে কি দ্বিকার্বনের যৌগ তৈরি করছে, ঠিক আছে। যেমন এখন যদি আমরা আটকে নিই, তাহলে CH3 CH2I প্লাস হচ্ছে 2Na প্লাস CH3 সেম নিলাম, CH3 CH2I নিলাম। তাহলে কি তৈরি হবে, তাহলে কি তৈরি হবে, কি তৈরি হবে বলো তো। তাহলে এই যে এই কার্বন পুরোটা যোগ করব, তার মানে হচ্ছে বিউটেন তৈরি হবে, C4H10 এই যৌগটা তৈরি হবে, মানে CH3CH2 বন্ড CH2CH3 তৈরি হবে। মানে এটাকে যদি ভেঙে লিখি তাহলে CH3CH2CH2CH3 প্লাস 2NaI। ওকে, তাহলে ছিল ইথাইল হ্যালাইড, তৈরি হয়েছে বিউটেন, মানে দ্বিগুণ হয়ে গেছে। এখন ধরো অসম হ্যালাইড নেব, এখন হচ্ছে কি অসম হ্যালাইড নেব, যেমন CH3 CH2 CH2I প্লাস সোডিয়াম CH3I নিলাম, ঠিক আছে। 3 নম্বর এক্সাম্পল আমরা যাচ্ছি, 2NaI প্লাস হচ্ছে বিউটেন, ভেরি গুড তাসমিয়া আমান, গুড। তাহলে এখান থেকে দেখো, এখানে এই যে পার্ট এবং এই পার্ট কিন্তু সেম না। তাহলে কি হতে পারে, পসিবিলিটি হতে পারে যে এটা ডাবল হয়ে যেতে পারে, এটা ডাবল হয়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি ডাবল এটার করতে পারি। তাহলে কি হবে, CH3 CH2 CH2 মানে হচ্ছে CH3 CH2 CH2 তিনটা লিখলাম। আবার এটা ডাবল নিতে পারে, মানে এটা দ্বিগুণ নিতে পারি। তাহলে কি হবে, CH2 CH2 CH3 এটা একটা যৌগ তৈরি হতে পারে, প্লাস আমি ইন্ডিভিজুয়ালি করতেছি। আবার এটারও কি হতে পারে, ডাবল হতে পারে। তাহলে CH3 CH2 মানে এক কার্বন ছিল, তাহলে 2 কার্বনের হতে পারে। তাহলে কি হতে পারে, সরি CH3 CH3 হতে পারে। এখন আরেকটা পসিবিলিটি আছে, এখন সোডিয়াম যদি এই দুইটা থেকে আয়োডিন নিয়ে যায়, তাহলে এই দুইটা পরস্পর যুক্ত হয়ে যেতে পারে, মানে CH3 CH2 CH2 বন্ড CH3 এটা হতে পারে। বুঝতে পারছো? তার মানে এইখানের জন্য একটা সোডিয়াম লাগতেছে, আবার এইখানের জন্য সোডিয়াম লাগতেছে দুইটা, আবার এখানের জন্য সোডিয়াম লাগতেছে, আবার এখানের জন্য সোডিয়াম, মানে হচ্ছে এই যে এই জায়গার জন্য সোডিয়াম লাগবে তিনটা। তাহলে এটাও তিনবার ব্যবহৃত হয়েছে, এটা তিনটা, তাহলে সোডিয়াম লাগবে টোটাল 6টা। এবং অবভিয়াসলি দ্রবণ হবে শুষ্ক ইথার। এতটুকু বুঝছো কিনা খাতায় করে দেখতে পারো, খাতায় করে দেখতে পারো। এখানে কয় ধরনের উৎপাদ তৈরি হচ্ছে, 2 ধরনের, কারণ আমি অপ্রতিসম নিচ্ছি, তাহলে এটাও ডাবল হতে পারে, এটাকে ডাবল করলাম, এটাও ডাবল হতে পারে, এটাও ডাবল করলাম। এখন এই দুইটাও যুক্ত হতে পারে, তাহলে এই দুইটাকে যুক্ত করলাম, তাহলে টোটাল হচ্ছে আমার তৈরি হবে প্লাস 6NaI তৈরি হবে। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা দেখো, শুধু যে এক ধরনের যৌগ নেওয়া যাবে উৎস বিক্রিয়া তা না, একাধিক
টাইপেরও তুমি যৌগ নিতে পারো। আচ্ছা, বুঝো নাই? কেন বুঝো নাই? কেন বুঝো নাই? দেখ, দেখো CH3 CH2 আই নিচ্ছি, সোডিয়াম নিচ্ছি, আর হচ্ছে CH3 আই নিচ্ছি। আচ্ছা, সাপোজ ধরো এটা আমার দেওয়া আছে, তাহলে এটা থাকলে আমরা এতক্ষণ কি করছি, যেরকম হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি দেখাই, ধরো CH3 আই ছিল, সোডিয়াম ছিল, তাহলে এটাকে আমরা কি করছি, দ্বিগুণ করছি না, মানে হচ্ছে CH3 তৈরি হয়েছিল প্লাস 2Na হয়েছিল, এটাই তো করছি। তার মানে এখানে 2 কার্বন ছিল, তাহলে 2 কার্বনকে আমরা কি করতে পারি, 2 কার্বনকে আমরা দ্বিগুণ করতে পারি। তাহলে আমি চিন্তা করছি এটা নাই, আমি চিন্তা করছি কি এটা নাই, তার মানে এটা যদি ডাবল হয় তাহলে কি হবে, CH3 CH2 CH2 CH3। এখন আমি চিন্তা করলাম যে আচ্ছা শুধু এটা আছে, তাহলে এটাও ডাবল হতে পারে, তার মানে কি হতে পারে, CH3 CH3 হতে পারে। এখন আমি দেখলাম যে না, এখন দুইটাকে যদি এক্সিস্ট করি তাহলে এই দুইটা পরস্পর যুক্ত হতে পারে, তার মানে তৈরি হবে কি CH3 CH2 CH3। তার মানে এটা কয়বার ব্যবহৃত হচ্ছে, এখানে কয়বার, 2 বার না, এই যে এই অংশটুকু CH3 CH2, আবার এই অংশটুকু, তার মানে 2 বার, আবার এখানে একবার, 3 বার, তার মানে এটা কয়বার ব্যবহৃত হয়েছে, এটা 3 বার ব্যবহৃত হয়েছে। CH3 কয়বার ব্যবহৃত হয়েছে, এই যে একবার, এই যে একবার, 2 বার, আর এখানে একবার, 3 বার, এই যে এটা। তাহলে সোডিয়াম লাগবে কয়টা, 3টা, আয়রন কয়টা টোটাল, 3I 3I, মানে 6টা, মানে 6টা লাগবে, তার মানে তৈরি হবে 6NaI। খুবই সিম্পল। আর দ্রবণ লাগবে কি, শুষ্ক ইথান। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? অপ্রতিসম আমরা যৌগ নিলাম, অপ্রতিসম যৌগতে আমরা উডস বিক্রিয়া প্রয়োগ করলাম। ঠিক আছে, অনেকে বলে থাকে যে উডস বিক্রিয়ায় বেজোড় কার্বন তৈরি করা সম্ভব না, কিন্তু আমরা বলি অপ্রতিসম যদি যৌগ নেই তাহলে অবশ্যই আমরা কি তৈরি করতে পারি, অপ্রতিসম বেজোড় সংখ্যক কার্বন তৈরি করতে পারি। আচ্ছা, থার্ড পয়েন্টে আমরা যাব। আমরা উডস বিক্রিয়া দেখলাম, আমরা হচ্ছে ডিকার্বোক্সিলেশন দেখলাম। এখন আমরা যে পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রথম ক্লাসে কিন্তু আমরা আলোচনা করছি, অসম্পৃক্ত নামকরণের সময় আলোচনা করছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি। তারপরে বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার উপায় আছে, হয় ডাবল বন্ড থাকবে, না হয় কি থাকবে, ট্রিপল বন্ড থাকবে, হয় ডাবল বন্ড থাকবে, না হয় কি থাকবে, ট্রিপল বন্ড থাকবে। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা কি তৈরি করতে পারি, অ্যালকেন তৈরি করতে পারি। যেমন হচ্ছে যে ধরো তোমার কাছে দেওয়া আছে আর CH ডাবল বন্ড CH2 প্লাস যদি হাইড্রোজেন দিই এবং এখানে নিকেলের উপস্থিতি রাখি এবং এখানে যথেষ্ট পরিমাণ তাপ দিই, তাহলে কি হবে, H বন্ড হচ্ছে কি H হবে। সরি, দেখো আমরা বলছি যে আমরা জানি যে সিগমা বন্ধনের তুলনায় হচ্ছে কি পাই বন্ধন দুর্বল। তাহলে একটা বন্ধন তৈরি হয় দুজনের ইলেকট্রনের শেয়ারিং মাধ্যমে, অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, তাহলে দুইটা মানে শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে একটা বন্ড তৈরি হচ্ছে। আমি যদি এটা ভেঙে দিই তাহলে দুইটা হাত খালি হবে, তার মানে এখানে পাই বন্ড আছে একটা, এটা যদি ভেঙে দিই তাহলে হাত খালি হবে দুইটা, মানে হচ্ছে এটার একটা হাত খালি হবে, এটার একটা হাত খালি হবে, এরকম। তার মানে হচ্ছে CH এটার একটা হাত খালি হবে, CH2 এটা একটা খালি হবে। আবার H2 দেখো ভাঙছি কয়টা, দুইটা, তার মানে একটা H যাবে হচ্ছে এটার সাথে, একটা H যাবে হচ্ছে এটার সাথে, তাহলে এটা তৈরি হবে। তার মানে এটাকে লিখতে পারি আর CH2 বন্ড CH3, তাহলে সবগুলো সিঙ্গেল বন্ড চলে আসলো, মানে হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি অসম্পৃক্ত হাইড্রোকার্বনে প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করলে অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যদি আমি হাইড্রোজেন যোগ করি তাহলে আমি কি পাবো, অ্যালকেন পাবো। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে হাইড্রোজেন যোগ করলে অ্যালকেন পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিচ্ছি, আমরা এক্সাম্পল আরো নিচ্ছি। দেখো CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন নিলাম এবং নিকেল নিলাম
প্রায় 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে দেখো এখানে একটা পাই বন্ড একটা ধাপে ধাপে আমরা ভাঙি, তাহলে একটা পাই বন্ড ভাঙলে দুইটা হাত খালি হবে, তাহলে CH ডাবল বন্ড আমরা একটা পাই বন্ড ভাঙছি, তার মানে দুইটা হাত খালি হচ্ছে। তাহলে এখানে হাইড্রোজেন আছে, তাহলে H বন্ড H, একটা যাবে এইদিকে একটা যাবে এইদিকে, তার মানে এখানে একটা H এখানে একটা H। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন যদি আরো নিকেল নেই, 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেই, এবং তার মধ্যে কি যোগ করি, তার মধ্যে যদি হাইড্রোজেন যোগ করি, তাহলে কি হবে? হাইড্রোজেন কয়টা? তাহলে হাইড্রোজেন আছে দুইটা, মানে H আর H। তার মানে এখানে একটা বন্ড যদি ভাঙি তাহলে আরো দুইটা হাত খালি হবে, এটা তো H আগেরই আছে, তাহলে আরেকটা পাই বন্ড আছে, তার মানে আরেকটা ভাঙা যাবে। তাহলে এটা যদি ভাঙে দিই তাহলে একটা হাত খালি হবে একটা হাত খালি হবে, তার মানে একটা H যাবে এইদিকে আরেকটা H যাবে এইদিকে, তার মানে এখানে একটা H এখানে একটা। তাহলে আলটিমেট যৌগটা কি হচ্ছে? CH3 বন্ড হচ্ছে কি CH3। তাহলে এটা হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুতি। ক্লিয়ার? CH3 বন্ড হচ্ছে, এটা দেখা যায় না, এটা হচ্ছে কি, এটাকে নিচে লিখি, এটা হচ্ছে কি CH3 বন্ড হচ্ছে CH3। ওকে, আচ্ছা তাহলে মুছে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট আমাদের শেষ, 3 নম্বর পয়েন্টে যাব। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া আমরা করতে পারি। আচ্ছা দেখো, দেওয়া আছে CH4 প্লাস হচ্ছে Cl2, তাহলে এখানে H নিউ দিতে পারি অথবা সূর্যালোক দিতে পারি। ঠিক আছে, তাহলে H নিউ দিয়ে করি। H নিউ মানে হচ্ছে কি অল্প আলোতে, সূর্যালোক আমরা দিলাম না, সূর্যালোক তীব্র থাকে, তাহলে H নিউ মানে অল্প আলোতে দিলাম। তাহলে অল্প আলোতে কি হবে? আমাদের প্রতিস্থাপনটা খুব ধীরে ধীরে করবে, অর্থাৎ এখানে H এখানে H এখানে H এখানে একটা H, তাহলে দিলাম হচ্ছে Cl বন্ড হচ্ছে Cl। আমি এটা ভেঙে দেখাচ্ছি, দেখো। তাহলে একটা H কে প্রতিস্থাপন করে একটা Cl আসবে, একটা H কে সরায় কে আসবে? একটা Cl আসবে। তার মানে হচ্ছে HCl, তাহলে H কি করবে? আরেকটা Cl কে নিয়ে যাবে, মানে হচ্ছে HCl তৈরি করবে। ঠিক আছে, তাহলে প্রতিটা ধাপে যতক্ষণ হাইড্রোজেন থাকবে ঠিক ততক্ষণ হচ্ছে কি প্রতিস্থাপনটা চলতেই থাকবে, যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ হচ্ছে প্রতিস্থাপনটা চলতেই থাকবে। তাহলে এটাকে আমি লিখতে পারি CH3Cl। তাহলে পরবর্তী ধাপটা কেমন হবে? যতক্ষণ হাইড্রোজেন ততক্ষণ হচ্ছে ক্লোরিন আসতেই থাকবে, যতক্ষণ হাইড্রোজেন ততক্ষণ ক্লোরিন আসতে থাকবে। তাহলে Cl বন্ড হচ্ছে Cl, তাহলে একটা H যাবে, মানে একটা H এখান থেকে বের হবে, একটা Cl তৈরি করবে, তার মানে HCl হবে। তাহলে H হলো কয়টা? দুইটা, তার মানে CH2, আগে একটা Cl ছিল, নতুন একটা Cl এড হচ্ছে, তার মানে Cl2 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো সেকেন্ড পয়েন্টে যদি আমরা করি, এটা মুছে দিচ্ছে, জায়গা হবে না। তাহলে সেকেন্ড পয়েন্টে আমরা করি CH2Cl2 প্লাস হচ্ছে Cl2, তাহলে কি হবে? তাহলে আমরা করতেছি এই জন্য মৃদু আলো, হ্যাঁ। তাহলে আবার কি হবে? একটা সেল যোগ হবে, তার মানে তৈরি হবে CHCl3, আর একটা H চলে গিয়ে HCl তৈরি করবে, তাহলে CHCl3 প্লাস হচ্ছে Cl2 যদি আবার দিই তাহলে CCl4 তৈরি হবে আর HCl তৈরি হবে। এটা হচ্ছে অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। গুড গুড, দারুণ। আচ্ছা, সো প্রত্যেকটা নাম আমরা লিখে ফেলি, যে যে যৌগগুলো তৈরি হয়েছে এই যৌগগুলোর নামগুলো লিখে ফেলি, দারুণ। আচ্ছা, CH3Cl, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে কি মিথাইল ক্লোরাইড। আচ্ছা, CH2Cl2, এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এর নাম হচ্ছে কি মিথিলিন ক্লোরাইড। আচ্ছা, CHCl3, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, CCl4, এটা কার্বন টেট্রাক্লোরাইড, এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে পাইরিন, এটাকে বলা হয় পাইরিন, বা এটা হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। কয়েকটা জৈব যৌগ আছে যেগুলো হাইড্রোজেন বিহীন, তার মধ্যে এটা হচ্ছে একটা, যেটা হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, এবং এখানে প্রত্যেকটাকে কি হিসেবে ব্যবহার করা হয়? দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। এখানে প্রত্যেকটাকে দ্রাবক হিসেবে ব্যবহার করা যায়, দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, একটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরোফর্ম, CCl4, কার্বন টেট্রাক্লোরাইড বা হচ্ছে পাইরিন। আচ্ছা, এখন দেখো স্পেশাল বিক্রিয়া করব, এটারই সেম। CH4 প্লাস হচ্ছে Cl2, সূর্যালোকে নেওয়া হলে কি হবে? সূর্যালোকে নেওয়া হলে দ্রুত বিস্ফোরণ ঘটবে, মানে হচ্ছে বিক্রিয়া হবে H, মানে C সমস্ত H ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে, তাহলে কি হবে?
4HCl তৈরি হবে। এটা হচ্ছে স্পেশাল বিক্রিয়া CH4K। কোয়েশ্চেনটা কেমন থাকবে? CH4K সূর্যালোকে নেওয়া হলে বিস্ফোরণ ঘটে এবং বিক্রিয়াটা কি? তাহলে বিক্রিয়াটা হচ্ছে এটা, CH4K সূর্যালোকের উপস্থিতি নিলাম, কার সাথে মিশ্রিত করে? ক্লোরিনের সাথে মিশ্রিত করে। তাহলে এই উৎপাদটা তৈরি হবে। করে ফেলো, এটা তুলে ফেলো, স্ক্রিনশট নিয়ে নাও। গুড। তাবাসসুম তানিয়া, ভেরি গুড। তাসমিয়া আমান, গুড। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট পয়েন্ট 4, তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন অক্সিজেনের অনুপস্থিতিতে মানে অক্সিজেন থাকা যাবে না। অক্সিজেন থাকলে কার্বন ডাইঅক্সাইড পানি বের হবে। আমাদের উদ্দেশ্য সেটা না। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে কাজ করতে হবে। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে উচ্চতর অ্যালকেনকে তাপে ভেঙে নিম্নতর অ্যালকিনের মিশ্রণ তৈরি করা হয়। নিম্নতর অ্যালকিনের মিশ্রণ তৈরি করা হয়। ঠিক আছে, যেরকম হচ্ছে ধরো C8H18, এটাকে যদি তাপ দিই তাহলে যে জিনিসটা হতে পারে সেখান থেকে এটা 2 ভাগ করে নিই, মানে C4। তাহলে C4H10, এটা কি অ্যালকেন না? 4 2 8, 8 দিয়ে কত? 10। প্লাস বাকি আছে কয়টা? 8টা হাইড্রোজেন বাকি আছে আর 4টা কার্বন, মানে C4H8। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে কি অ্যালকিন। কারণ অ্যালকিনের সঙ্গে হচ্ছে CnH2n, এটাই মানে। তাহলে অ্যালকিন, তাহলে উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়েছে আর নিম্নতর অ্যালকেন এবং নিম্নতর অ্যালকিন তৈরি করেছে। আর হতে পারে কি 2 ভাগ করি, মানে 6 এবং 2। ঠিক আছে, এরকম না যে এটা কত কার্বন নেই, তুমি 1 কার্বন 7 কার্বনে ভাগ করতে পারো। ডিপেন্ড করবে তোমার টেম্পারেচারের উপরে, কতটুকু টেম্পারেচার দিচ্ছ। ঠিক আছে, সেটা ধরা পাতা কোনো নিয়ম নাই যে কয় কার্বন করছি। ইচ্ছা মতো আমি এখন 6 কার্বন 2 কার্বন করবো। ঠিক আছে, তাহলে 6 কার্বন যদি করি তাহলে C6, তাহলে H কত হবে? H14 হবে। 2 কার্বন, তাহলে বাকি আছে কয়টা? 4টা, তাহলে C2H4, মানে হচ্ছে এটা অ্যালকিন আর এটা হচ্ছে কি অ্যালকেন। তাহলে ছিল 8 কার্বনের অ্যালকেন, হয়েছে 6 কার্বনের অ্যালকেন। ছিল 8 কার্বনের অ্যালকেন, হয়েছে 4 কার্বনের অ্যালকেন। তার মানে নিম্নতর, আমরা বলছি নিম্নতর অ্যালকেন এবং অ্যালকেনের সদস্য প্রস্তুত করা হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? লাস্ট ওয়ান আমরা দেখবো। বুঝতে পারছো? লাস্ট ওয়ান একটা দেখবো, তারপর আমাদের অ্যালকেনের কাজ শেষ। সমানুকরণ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা দেখো, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে সরল শাখাকে সরল যৌগকে শাখান্বিত যৌগ তৈরি করা হয়। যেমন CH3 CH2 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 CH3। তাহলে এটা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই CH3 কে আমরা হচ্ছে এখানে নিয়ে আসতে পারি, আর এখানে একটা H, এখানে হচ্ছে একটা H, এখানে মানে এটাতে না, এখানে একটা H, এখানে একটা H এইখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, তাহলে তৈরি হবে কি CH3 CH CH3, একটা H এখানে চলে যাবে, তাহলে CH2 CH3, মানে CH2 CH3 হবে। ঠিক আছে, আচ্ছা, অথবা তোমার চয়েসেবল যে কোনো জায়গায় নিতে পারো। তাহলে আমরা এখানেও নিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ যে কোনো জায়গায় তোমার যদি সম্ভব হয়, বা আমরা যদি আরো শিকল তৈরি করতে পারি, যেমন হচ্ছে CH3
সি 1 2 3 4 আর হচ্ছে CH3। কথা ক্লিয়ার? অর্থাৎ শুষ্ক, আমরা যদি এখানে বলি যে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি থাকে, ড্রাইড শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি থাকে, তাহলে হচ্ছে কি তৈরি হবে? সমানুকরণ তৈরি হবে। তাহলে দেখো সমানুকরণ আমার লাভটা কি? তাহলে এটাকে আমরা বলতে পারি জ্বালানি হিসেবে ভালো, এটা আমরা বলতে পারি জ্বালানি হিসেবে ভালো, এগুলো হচ্ছে কি জ্বালানি হিসেবে আরো ভালো। অর্থাৎ যখন তোমার কাছে হচ্ছে কি সরল যৌগ থাকবে, সরল যৌগকে তুমি চাইলেই কিন্তু কি করতে পারবা, চাইলে 1 2 3 4 5, হ্যাঁ, চাইলেই কি করতে পারবা, তুমি হচ্ছে শাখান্বিত যৌগ তৈরি করতে পারবা, ফলে সেটা হবে কি জ্বালানি হিসেবে ভালো। আচ্ছা আরেকটা বিষয় দেখো, তোমাদের হচ্ছে বুধবারে যে ক্লাসটা ছিল, হ্যাঁ, আমি হচ্ছে আগামীকাল হচ্ছে থাকবো না, আগামী 3 দিন একটু ব্যস্ত থাকবো, ভার্সিটিতে যাওয়া লাগবে, সো 3 দিন হচ্ছে ক্লাস হয়তো নিতে পারবো না। তাহলে তোমাদের বুধবারের ক্লাসটা হবে শুক্রবার 8টায়, বুধবারের ক্লাস হচ্ছে শুক্রবার, নেক্সট ক্লাস তোমাদের হচ্ছে শুক্রবার 8টায়, সন্ধ্যা 8টায়। জাস্ট মনে রাখো শুক্রবার হচ্ছে কয়টায়? শুক্রবার হচ্ছে 8টায়, শুক্রবার রাত 8টায়, বাংলায় লিখি রাত 8টায়। একটু মনে রাখো, অনেক সময় গ্রুপে তোমরা ভুলে যাও বা হচ্ছে আমারও মিস্টেক থাকে, জানানো হয় না। শুক্রবার রাত 8টায়, ক্লিয়ার? আশা করি আজকে ক্লাসটা খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, তোমার সবার উপস্থিতি ছিল। ওকে, আল্লাহ হাফেজ।